নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনতে চলেছেন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের তৃতীয় পর্ব। রোদে পিঠটা চিনচিন করছে অনেকক্ষণ থেকে। হঠাৎ যেন হু হু করে জ্বলে উঠল। ওহ, বকুল গাছের ছায়াটা দাওয়া থেকে সরে গেছে। বেলা তাহলে কম হয়নি। বিপদে পড়লেন মোক্ষদা। দুহাত জোড়া, অথচ পিঠের কাপড়টা সরে গিয়ে সরাসরি রোদটা পিঠের চামড়ায় লাগছে। নিজে দেখতে পাচ্ছেন না মোক্ষদা, আর কেউ কাছে থাকলে দেখতে পেত মোক্ষদার হত্তেল রঙা পিঠটার কতকাংশ ফোসকা পড়ার মতো লাল হয়ে উঠেছে। না, তসর থানখানা না পরে ভিজে থানখানা পরে আমতেল মাখতে বসলেই হতো। ভিজে কাপড়ে যেন দেহের দাহ অনেকটা নিবারণ হয়। কানা উঁচু ভারী ভারী পাথরের খোড়া দুখানা খানিকটা টেনে নিয়ে সরে গিয়ে দাওয়ার খুঁটির ছায়াটুকুতে পৃষ্ঠ রক্ষা করতে গেলেন মোক্ষদা। সমুদ্রের তৃণখণ্ড, তাছাড়া রোদ এখন দৌড়চ্ছে, এখনই খুঁটির ছায়া সরবে। হঠাৎ মোক্ষদা একটা সত্য আবিষ্কার করে বসলেন। সারা বছরটাই রোদে পুড়ে পুড়ে মোলেন তিনি। এই তো কচি আমের আমতেল, এরপরই বাখড়া বাঁধা আমের গুড়, আম, মশলা আম, তারপরেই পড়ে যাবে আমসত্ত্বর মরশুম। আর সে মরশুমকে সামলে তোলা তো সোজা নয়। আমসত্ত্বর পালা চুকতে চুকতেই অবশ্য বর্ষা নামে। সেই ২-৩টে মাসই শুধু রোদে পোড়ার ছুটি। বর্ষা শেষ হতেই দুর্গোৎসবের সুর ওঠে। দুর্গোৎসবের আগে সারা ভাড়ারটাতেই তো ঝাড়া বাছা রোদে দেওয়ার ধুম চলে। তারপর পরে তিলের নাড়ুর ধুম। বদ্যি চাটুর্যের বাড়ির দুর্গোৎসবের তিলের নাড়ু একটা বিখ্যাত ব্যাপার। হাতে বাগিয়ে ধরে কামড় দিতে পারা যায় না এত বড় নাড়ু। পকান্ন আনন্দ নাড়ু, মুড়কির মোয়া সবই কোবরেজ বাড়ির বিখ্যাত। কিন্তু সেসব তো তবু ৫ হাতের ব্যাপার। নিতান্ত প্রতিমার ভোগের উপযুক্ত সের কতক জিনিস গঙ্গা জলে ভোগের ঘরে তৈরি হলেও বাকি বিরাট অংশটায় অনেকে হাত লাগায়। কিন্তু তিলের নাড়ুটি সম্পূর্ণ মোক্ষদার ডিপার্টমেন্ট। কারণ তিলের নাড়ুর অমন হাত নাকি শুধু এ গ্রামে কেন, এ তল্লাটে নেই। তা সেই নাম কি আর অমনি হয়েছে? আগাগোড়া নিজের হাতে রাখেন বলেই না এদিক ওদিক হতে পায় না। বস্তা বস্তা তিল তো এসে হাজির হলো। তারপর সেই তিল ঝাড়া বাছা, নিখুঁত করে ধুয়ে নিপাট করে রোদে শুকিয়ে ঝুনো করা, ঢেকিতে কোটা, প্রকাণ্ড পেতলের সরা চড়িয়ে গুড় জাল দিয়ে দিয়ে নিটুট নিশ্চিন্তের ধামায় সেই তিলচুর মেখে মেখে তাড়াতাড়ি গরম থাকতে থাকতে নাড়ু পাকিয়ে ফেলা। এর কোনোটা নিজের হাতে না করলে চলে? একবার বুঝি তিলটা কুটেছিল সেজ বউতে আর বড় বৌমাতে। সেবার তো নাড়ু দয়ে মজল, আগাগোড়া খোসায় ভর্তি, রঙও হলো তেমনি কেলে কিষ্টি। রামকালী নাড়ু দেখে হেসেছিলেন, প্রশ্ন করেছিলেন, এ নাড়ু কার তৈরি? সেই থেকে সাবধান হয়ে গেছেন মোক্ষদা।
ঢেকির গড়ের কাছে কাউকে একটু বসানো ছাড়া আর সব একা করেন। দুর্গাপুজোয় রোদে পোড়া তো শুধুই তিলের নাড়ু নয়, বাড়ি বাড়ি নেমন্তন্নর কথা বলতে যাওয়া, গুরু পুরুতের বাড়ি সিধে দিতে যাওয়া, সে সব তো মোক্ষদার ডিউটির মধ্যেই। কারণ তিনি ঝিউড়ি মেয়ে। কাশীশ্বরীও কতকটা করেছেন আগে আগে, কিন্তু ইদানিং তিনি রোগে কেমন জবুথবু হয়ে গেছেন। মাঠঘাট ভেঙে রোদে রোদে ঘুরে কাজ উদ্ধার করার সামর্থ্য নেই। মোক্ষদাই সব করেন, আর দিনে অন্তত বার 14-15 স্নান করেন। কেন কে জানে, আজ রোদের কথাটাই বারবার মনে পড়ছে মোক্ষদার। মনে হলো পুজোর ঝঞ্ঝাট কাটতে না কাটতেই তো বাড়ির মরশুম। বছরে 12-14 মন বড়ি লাগে। আঁশ নিরামিষ দুদিকের প্রয়োজনের দায়টা পোহানো হয় এই দিকেই। কারণ বড়িও তো আম কাসুন্দির মতোই শুদ্ধাচারের বস্তু। আর শুদ্ধাচারের ব্যাপারে কাকে দিয়ে নিশ্চিন্ত হবেন মোক্ষদা নিজেকে ছাড়া? বড়ি দিতে দিতে মোক্ষদার হত্যেল রং কালশিটে মেরে যায়। তবে জিনিস যা হয় তাক লাগবার মতো। ডাক সাইটে হাত। সাবধানীও খুব মোক্ষদা, কাউকে ছুতেই দেন না সাধ্যপক্ষে। বড় বড় তিজেলে ভরে সরা চাপা দিয়ে সাঙায় তুলে রাখেন। সময় মতো বার করে দেন। কত তার স্বাদ! কুমড়ো বড়ি, খাস্তা বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, জিরের বড়ি, ঝাল মশলার বড়ি, টকে শুক্তোয় দিতে মটর খেসারির বড়ি, বাহার অনেক। ওরই মধ্যে মূলোর বড়িটা আবার আলাদা রাখতে হয়। মাঘ মাসে পাছে ভুলে খাওয়া হয়ে যায়। মাঘ মাসে মূলো খাওয়া আর গোমাংস খাওয়ায় তো তফাৎ কিছু নেই। খুঁটির রোদটা সরে গেছে, পিঠটা আবার চিনচিন করছে, মনটাও যেন চিনচিন করছে। বড়ি পর্ব সারা হতেই আসে কুল, আসে তেঁতুল। কবে তবে রোদে পোড়ার ছুটি? সারা বছর ধরে এই রোদে পোড়ার দায়িত্ব মোক্ষদাকে দিয়েছে কে? এ কথা কে বলবে? তবে মোক্ষদা জানেন এটা তারই দায়িত্ব। আমতেল মাখা একটা সময় সাপেক্ষ কাজ। চটকে চটকে তেলে আমে মিশোতে হবে তো। হয়েছে এতক্ষণে। এবার রাই সর্ষের মিহি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ক্রমাগত রোদ খাওয়ানো। কোমরটা টান করে উঠে পড়লেন মোক্ষদা। পিঠের জ্বালা করা জায়গাটা নড়াচড়া পেয়ে আর একবার হু হু করে উঠল। কিন্তু কি আশ্চর্য, সর্ষে গুঁড়োবার জন্যে রান্নাঘরে এসে ঢুকতেই মনটা হু হু করে উঠল কেন? ঘরে ঢুকেই হঠাৎ কেমন বোকার মতো দাঁড়িয়ে পড়লেন মোক্ষদা। ঘরটা আজ এত বড় দেখাচ্ছে কেন? কই, এমন তো কোনোদিন দেখায় না। বরং ভাত বাড়ার সময় পরস্পরের গা বাঁচিয়ে ব্যবধান রেখে ঠাই করতে তো জায়গার অকুলানি লাগে। ঘরের মধ্যে তো রোদ নেই, তবু এই ছায়া শীতল প্রকাণ্ড লম্বা ঘরখানা যেন ওই রোদে খাঁ খাঁ প্রকাণ্ড উঠোনটার মতোই ঝাঁ ঝাঁ খাঁ খাঁ করছে। আর সেই খাঁ খাঁ করা ঘরের এক প্রান্তে বড় বড় দুটো উনুন, তাদের মাজা ঘষা নিকোনো চুকোনো চেহারা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে বহু অকথিত শূন্যতার প্রতীকের মতো।
উনুন দুটোকে আজ আর আগুনের দাহ সহ্য করতে হবে না। ওরা হয়তো এই নিরালা ঘরে স্তব্ধ হয়ে বসে নিজেদের শূন্যতার পরিমাপ করবার অবকাশ পাবে। আজ ওদের ছুটি, আজ এদের একাদশী। মোক্ষদার ছুটি নেই কেন? ঘরের নর্দমার কাছ বরাবর একটা জল ভর্তি ঘড়া বসানো থাকে, নেহাত সময় অসময়ের জন্যে। মোক্ষদাই শেষবারের স্নানের পর এনে রেখে দেন। তেল তেল হাতটা ঘড়া কাত করে ধুয়ে নিয়ে মোক্ষদা হঠাৎ আশ্রা আশ্রা জল নিয়ে সজোরে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন পিঠের রোদে চিনচিনে জায়গাটায়। জ্বলুনি একটু ঠান্ডা হোক, দূর ছাই, হাত ধুতে পুকুরে গেলেই হতো, তবু একবার গা মাথা ভিজিয়ে আসা যেত। গায়ের চামড়াটা খানিক ভিজলেও যেন ভেতরের তেষ্টাটা খানিক কমে। একাদশীর দিন তেষ্টা কথাটা মনে আনাও পাপ। এ কি আর জানেন না মোক্ষদা? তাই আবার তার মতো বয়স ভাটিয়ে যাওয়া শক্তপোক্ত মজবুত বিধবার। কিন্তু মনে করব না বললেও মনে যদি এসে যায়, সে পাপকে তাড়ানো যায় কোন অস্ত্রে? রোদ লাগলে বসে জ্যৈষ্ঠীর দুপুরে তেষ্টাটা জানান দেয় বেশি, কিন্তু উপায় কি? আজকেই যে যত রাজ্যের বাড়তি কাজ করবার পরম দিন। আজকের মতো এমন অখণ্ড অবসর আর কদিন জোটে? রাই শস্যের সন্ধানে কুলুঙ্গিতে তুলে রাখা রঙিন ফুলকাটা ছোট ছোট ছোবা হাঁড়ির একটা পারলেন মোক্ষদা। সব হাঁড়িতে একেবারে সম্বৎসরের মশলা ঝেড়ে বেছে তুলে রাখা হয়, আর নিত্য প্রয়োজনে দুটি দুটি বার করে কাঁচা ন্যাকড়ার কোণে কোণে পুটুলি বেঁধে রাখা হয়। শুধু এরকম অনিত্য প্রয়োজনেই মূল ভাঁড়ারে হাত পড়ে। একটা পাথর বাটিতে আন্দাজ মতো সর্ষে ঢেলে নিয়ে শিল পেতে বসতে যাচ্ছিলেন মোক্ষদা। হঠাৎ দরজার কাছে শিবজয়ার গলা বেজে উঠল। কালে কালে কি হলো গো? এ যে কলির চারপো পুরল দেখছি। আমাদের ধিঙ্গে অবতার মেয়ের আসপদ্দার কথাটা শুনেছ ছোট ঠাকুরঝি? ধিঙ্গে অবতার মেয়ের আসপদ্দার ইতিহাস শোনার আগেই ভাজের আসপদ্দায় রে রে করে ওঠেন মোক্ষদা। উঠোনের পায়ে তুমি দাওয়ায় উঠলে সেজ বউ, আর ওইখানেই আমার আচারের খোড়া। বলি, তোমরা শুদ্ধ যদি এরকম জবন হও। শিবজয়া ঈষৎ রুষ্টভাবে বললেন, তোমার এক কথা ছোট ঠাকুরছি, উঠোনের পায়ে দাওয়ায় উঠে আসবো আমি অমনি অমনি? এই দেখো পায়ে হাতে গোবর লেগে। হাতে করে এক না দেনে পৈঠের নিচে ফেলে সেই গোবর দু পায়ে মাড়িয়ে তবেই না উঠেছি। নিতান্ত পক্ষে পুকুরে নেমে পা ধুয়ে আসা যদি সম্ভব হয়, তাহলে অনুকল্প হিসেবে এই ব্যবস্থা দিয়ে রেখেছেন মোক্ষদা। তবু সেজ বউয়ের আশ্বাস বাণীতে তেমন নিশ্চিন্ত হলেন না। সন্দিগ্ধ সুরে বললেন, বলি, গোবরটা নিজেদের তো, নাকি আর কারুদের ঘরের এটো কাটা খাওয়া গরুর? শোনো কথা। জেরা থামানোর চেষ্টায় বলে ওঠেন শিবজয়া, আমাদের উঠোনে আবার অপরের গরুর গোবর আসবে কোত্থেকে? কিন্তু থামাতে চাইলেই কি সব জিনিস থামে? মোক্ষদার জেরাও থামল না। তিনি একটু কটু হাস্যে বলে উঠলেন,
ও মালু, আমাদের উঠোনে অন্যের গরুর গোবর আসবে কোত্থেকে? তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় সেজ বউ, তুমি যেন এইমাত্র মায়ের পেট থেকে পড়লে। শিবজয়া ননদকে খুব ভয় করলেও তবু ছোট ননদ, তাই বিরক্ত সুরে বলে ফেলেন, না ও বাবা, তোমার কাছে আসাই দেখছি ঝকমারি। গোবিন্দ বাড়ি থেকে ফিরতে পথে আমাদের কীর্তিমান মেয়ের কীর্তির কথা শুনে হা হয়ে গেলাম, তাই থাকবে। মোক্ষদা এতক্ষণে একটু নরম হন, প্রায় সন্ধির সুরেই বলেন, কেন, কি আবার করল কে? সত্য বুঝি? তবে আবার কে? শিবজা ঔদাসীন্য ত্যাগ করে মহোৎসাহে পুরনো সুর ধরেন, সত্য ছাড়া আর কার এত বুকের পাটা হবে? হারামজাদি নাকি জটার নামে ছড়া বেঁধে পাড়ার গোষ্ঠী শুদ্ধ ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছে, আর গাঁ শুদ্ধ ছেলে পিলে জটাকে কি জটার মাকে দেখলেই ঝোপঝাড়ের আড়াল থেকে শুনিয়ে শুনিয়ে তাই আওড়াচ্ছে। জটার মা তো রেগে গাল দিয়ে সাপ সাপান্ত করে একাকার। শেষ পর্যন্ত সবটুকু শোনবার জন্যে ধৈর্য ধরে চুপ করে তাকিয়েছিলেন মোক্ষদা। এবার ভুরু কুচকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ছড়া বেঁধেছে মানে কি? মানে কি? তাই কি ছাই আমি আগে বুঝতে পেরেছিলাম? মেয়ে মানুষ যে আবার ছড়া বাঁধে বাপের জন্মেও শুনিনি। তারপর পথে আস্তে আস্তে দেখি এক পাল ছোড়া হি হি করে হাসতে হাসতে বলছে, জটা মোটা পা গোদা, ভেংচি কেটে আরো সব কত কি পয়ার ছন্দ বলতে বলতে যাচ্ছে। মোক্ষদা আবারও ভুরু কুচকে বলেন, ছড়া বেঁধেছে সত্য? তবে আর বলছি কি, ওই মেয়ে হতেই এ বংশের মুখে চুনকালি পড়বে। মোক্ষদা এবার শিলটা পাততে পাততে বলেন, রামকালী চন্দর এখন বুঝছেন না, এরপর টের পাবেন যখন শ্বশুর ঘর থেকে ফেরত দিয়ে যাবে। ভেংচি কাটা ছড়া বোধহয় জটা বউ ঠেঙিয়েছিল বলে। তবে না তো কি, বলি পরিবারকে আবার না মারেন কোন মদ্য? ঢলানি বউ অমনি তিলকে তাল করে দাঁত কপাটি লাগিয়ে পাড়ায় লোক জানাজানি করে ছাড়লেন। জটার মা বলছে, ছোড়াগুলোর জ্বালায় নাকি জটা বেচারা ঘরের বার হতে পারছে না। কি গেরো বলো দেখি। মোক্ষদা ঘস ঘস করে শিলে সর্ষে রগড়াতে রগড়াতে বলেন, হাতের কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি আমি বৌমার কাছে, ভালো করে সমঝে দিয়ে আসছি। মায়ের আশকারা না থাকলে মেয়ে কখনো এত বড় বেয়ারা হয়? পাড়ার ছোড়াদের সঙ্গেই বা রাত দিন এত মস্করা কিসের? একটা কলঙ্ক রটে গেলে তখন রামকালীর মুখটা থাকবে কোথায়? পয়সাওয়ালা বলে তো সমাজে রেয়াত করবে না। শিবজয়ার কাজ কিছুটা সিদ্ধ হলো। বড় জায়ের নাতনির বিরুদ্ধে ছোট ননদকে কিছুটা তাতাতে পেরেছেন। শেষমেশ বলেন, তুমি যাই আছো ছোট ঠাকুরজি, তাই এখনো সংসারে একটা হক কথা হয়, নইলে আমরা তো ভয়ে কাটা। ভয় আবার কিসের? মোক্ষদা দুম করে শিলটা তুলে ফেলে বলেন, ভয় আবার কিসের? ভয় করব ভূতকে, ভয় করব ভগবানকে, মানুষকে ভয় করতে যাব কেন? বিধবা পিসিকে ভাত দিয়ে পুষছে বলে যে হক কথা শুনতে হবে না রামকালীকে, এ তুমি ভেবো না সেজ বউ। সে যাক,
জটার বউর প্রাচিত্তিরের কিছু ব্যবস্থা হয়েছে? ও মা, তুমি শোনোনি সে কথা? প্রাচিত্তির তো করবে না। করবে না? না, রামকালী নাকি ভট্টাচার্যকে শাসিয়েছে, প্রাচিত্তিরের বিধান দিলে তাকে গা ছাড়া করবে। তার মানে? আকাশ থেকে পড়লেন মোক্ষদা। মানে বোঝো, অহমিকা আর কি। আমি গায়ের মাথা, আমি যা খুশি তাই করব। মোক্ষদা সর্ষে গুঁড়ো ছড়ানো আচারের খোরা দুটো দুম দুম করে ঘরে তুলে ঘরের কপাটটা টেনে শেকল তুলে দিয়ে বলেন, যাচ্ছি, দেখছি পয়সার বাড় কত বেড়েছে রামকালীর। সত্য আছে বাড়ি? বাড়ি? দুপুরবেলা বাড়ি থাকবারই মেয়ে বটে সে। কোথায় আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। বেওলা মেয়ের এত বুকের পাটা এতখানি বয়সে দেখিনি কখনো। তসরখানা গুছিয়ে পড়ে উঠোন পার হয়ে খড়খড় পায়ে বেড়ার দরজা খুলে পথে পড়লেন মোক্ষদা। ফিরে তো স্নান করতেই হবে। একবার কেন, কতবার। কিন্তু এসবের একটা হেস্ত নেস্ত দরকার। জগতের কোথাও কোন অনাচার ঘটবে এ মোক্ষদা বরদাস্ত করতে পারবেন না। কিন্তু ও কি, একটু এগোতেই থমকে দাঁড়াতে হলো। বজ্রাহতের মতোই থমকানি। দেখলেন একখানা তেপেড়ে শাড়িতে গাছ কোমর বেঁধে এক রাশ রুক্ষ চুল উড়িয়ে এক হাঁটু ধুলো মেখে একদল ছেলে মেয়ের সঙ্গে আমবাগানের মাঝখান দিয়ে চলেছে সত্য, হিহি করতে করতে, আর সমস্বরে কি যেন একটা ছড়ার মতোই আওড়াতে আওড়াতে। দাঁতে দাঁত চেপে আরও একটু এগিয়ে গেলেন মোক্ষদা। দলের পিছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে চেষ্টা করলেন। হি হি হাসির চোটে সব কি শোনাই যায় ছাই। তবু বালক কণ্ঠের সানানো সুর আর বারবার উচ্চারণ করছে, কাজেই ক্রমশ সবটাই কর্ণগোচর থেকে মর্মগোচর হয়ে যায়। শুনতে পেলেন খাজে খাজে হাসি ছড়ানো সেই ছড়া, জটা দাদা পা গোদা, যেন ভোদা হাতি, বউ ঠাঙানো দাদার পিঠে ব্যাঙে মারে লাথি। জটা জটা পেট মোটা, ভাত মারবার ধাড়ি, দেখব মজা কেমন সাজা, যাও না শ্বশুর বাড়ি। বলতে বলতে চলে গেল ওরা। মোক্ষদা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। না, ভাইপোর মেয়ের কবিত্ব শক্তির পরিচয়ে অভিভূত নয়, স্তম্ভিত হলেন এ মেয়ের ভবিষ্যৎ ভেবে। একে তিনি শাসন করতে এসেছেন, এরপরে আর একে শাসন করে শায়েস্তা করবার সাধ তার নেই। শুধু এইটে মনে মনে অনুধাবন করলেন, একে নিয়ে চিরকাল জ্বলে পুড়ে মরতে হবে তাদেরই, কারণ শ্বশুর বাড়ি থেকে তো মারতে মারতে খেদিয়ে দেবেই। কাগজের চিলতে মোড়া গোটা কতক ওষুধের বড়ি আঁচলের গিট থেকে খুলতে খুলতে সত্য তার সানানো গলাটাকে কিঞ্চিত নামিয়ে বলল, এই নাও বউ, কি যেন বটিকা, বাবা বলে দিলেন সকাল সন্ধে একটা করে বটিকা পানের রস দিয়ে খেতে, গায়ে বল পাবে। আর গায়ে বল, মনের বল তো সমুদ্রের তলায়, ভয়ে বুক কেঁপে থর থর। জটার বউ কাতর করুণ কণ্ঠে ফিস ফিস করে বলে, হেই ঠাকুরছি, তোমার পায়ে ধরি, ওষুধ তুমি নিয়ে যাও। ওষুধ খাচ্ছি দেখলে
ঠাকুরুন আর আমাকে আস্ত রাখবেন না। সত্য গিন্নির মতো গালে হাত দিয়ে বলে, ও মা, শোনো বৃত্তান্ত। দেহ দুর্বল হয়েছে, মিনি মাগনায় ওষুধ পাচ্ছ, খেলে শাওরি তোমায় মেরে ফেলবে। তুমি যে তাজ্জব করলে গা। দোহাই গো ঠাকুরছি, একটু হাসতে। প্রায় কাঁদো কাঁদো মুখে বলে জটার বউ, তোমার দুটি পায়ে পড়ছি, ঠাকুরনের কানে গেলে পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি থাকবে না আমার। সত্য এবার একটু গুছিয়ে বসে অবাক গলায় আস্তে আস্তে বলে, কি শুনলে গো? ওই যে মেরে ফেলার কথা বললে, জানো তো ভাই সমস্ত, মামা ঠাকুর ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আর সেই ওষুধ আমি খাচ্ছি। ওরে বাপরে! এই দেখো ঠাকুরছি, আমার বুকের ভেতর কেমনতর ঢেকির পাড় পড়ছে। জটার বউয়ের ওই ব্যাধের তাড়া খাওয়া হরিণের চোখের মতো চোখ আর ঘুঁটের ছাইয়ের মতো পাশুটে রঙা মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কেমন চিন্তনশীল দেখায় সত্যবতীকে। কিছুক্ষণ চুপ করে থেকে ওষুধগুলো ফের আঁচলে বাঁধতে বাঁধতে বলে, আচ্ছা তাহলে ফেরত নিয়ে যাই। ফেরত? মামা ঠাকুরের কাছে? আর এক ভয়ে বুকে রক্ত হিম হয়ে আসে জটার বউয়ের। আর এবার আর কাঁদো কাঁদো নয়, ভ্যাক করে কেঁদেই ফেলে। ও সত্য ঠাকুরছি, তোমার পা ধোয়া জল খাই, তোমার কেনা গোলাম হয়ে থাকি। ও বড়ি, মামা ঠাকুরকে ফেরত দিতে যেও না, ফেরত দিতে যেও না। হঠাৎ সত্য তার নিজের স্বভাব সিদ্ধ হাসি হেসে ওঠে। এই সেরেছে, ব্যায়ামে পড়ে দেখছি তোমার ভীমরতি ধরেছে বউ। শাওরির ভয়ে ওষুধ খাবেও না, আবার ফেরতও দেবে না। তবে বড়িগুলো কি আমি খেয়ে নেব? দাও তাহলে এক খোঁড়া পানের রস করে দাও, সবগুলো একসঙ্গে গিলে ফেলি। জটার বউ এবার মনের কথা খুলে বলে, শাশুড়ির অসাক্ষাতে ওষুধ খাবার সাহস তার নেই, বলে কয়ে সাক্ষাতে খাবার তো আরও নেই। অতএব পুকুরের জলে। পুকুরে? সত্যর চোখে আগুন জ্বলে ওঠে। বাবার দেওয়া বড়ি স্বয়ং ধন্বন্তরী, তা জানো? এ বড়ির অপমান করলে ধন্বন্তরীর অপমান, তা জানো? তবে আমি কি করি? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে জটার বউ। সত্য ওর অবস্থা দেখে কাতর না হয়ে পারে না, একটু ভেবে চিনতে বলে, তাহলে নয় এক কাজ করি, পিসিকেই দিয়ে যাই, বলি বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা অবশ্যই বলেছিলেন পিসিকে দিস না, তাহলে খেতে দেবে না, ফেলে দেবে। তুতিয়ে পাতিয়ে কাকুতি মিনতি করে বলে যাই। উঠে দাঁড়ায় সত্য, আর সঙ্গে সঙ্গে ওর কাপড়ের একটা খুঁট ধরে হুমড়ে প্রায় ওর পায়ে পড়ে জটার বউ। ও ঠাকুরছি, তার চাইতে তুমি আমার গলায় পা দিয়ে মেরে রেখে যাও, আসবটি দে, কেটে রেখে যাও আমায়। সত্য আবার বসে পড়ে, একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বউ, তোমাদের এত ভয় কিসের বলতে পারো? শুধু হাঁটু পর্যন্ত আটফাটা পাগুলোই নয়, জিভে মুখেও ধুলো বেটে যাচ্ছে বেহারাগুলোর। জ্যৈষ্ঠের দুপুর আর দুরন্ত মেঠো রাস্তা, খানিক খানিক পথ তো একেবারে ধুধু প্রান্তর। গাছ নেই, ছায়া নেই, পথ সংক্ষেপের জন্য
মাঝে মাঝে মাঠ ভাঙতে হচ্ছে বলেই লোকগুলো যেন আরো একেবারে জেরবার হয়ে যাচ্ছে। 4টে লোক পালা করে কাঁধ বদলে বদলে ছুটছে, তবু থেকে থেকে ঝিমিয়ে যাচ্ছে। কিন্তু রামকালীরও তো আর এখন পালকি বেহারাগুলোর ওপর দরদ দেখাবার উপায় নেই। আজ 4 দিন গা ছাড়া, তো ধর মো ধর না হলেও হাতে কটা রুগী ছিল, কে জানে কেমন আছে সে কটা। গিয়েছিলেন জিরেটের জমিদার বাড়িতে রুগী দেখতে। শুধু তো 1-8খানা গায়ে নয়, 10খানা গা অবধি নামডাক বদ্যি চাটুর্যের। রাজার আদরে রেখেছিল ওরা, আর পায়ে ধরে সাজছিল আরও 2 দিন থেকে যাবার জন্যে। রাজি হননি রামকালী, বলে এসেছেন প্রয়োজন নেই, যে ওষুধ দিয়ে গেলাম এতেই রুগী 3 দিনে উঠে বসবে। তবে পথ্যাপথ্যের যা ব্যবস্থা দিয়ে যাচ্ছি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করা চাই। কবিরাজ মশাই পথে খাবেন বলে ওরা 1 ঝুড়ি কলমের আম ওর পালকির মধ্যে তুলে দিয়েছে, আপত্তি শোনেনি। পা ছড়াতে অনবরত ঝুড়িটা পায়ে ঠেকছে আর বিরক্তি বোধ করছেন রামকালী। এই এক আপদ, পথে তিনি কিছু খান না এ কথা ওরা মানতে চাইল না। স্বয়ং জমিদার মশাই দাঁড়িয়ে তুলিয়ে দিলেন, তবু মুখ কাটা ডাব 4 পালকিতে তুলতে দেননি রামকালী। বলেছিলেন, বেয়রাগুলো তাহলে আপনার বাগানের এই ফলটলগুলোই বয়ে নিয়ে যাক রায় মশাই, আমি পদব্রজেই চাই। সম্পূর্ণ তৈরি আম, জ্যৈষ্ঠের দুপুরের ঝলসানি হাওয়ায় একেবারে শেষ তৈরি হয়ে উঠে থেকে থেকে মিষ্ট সুবাস ছড়াচ্ছিল। রামকালী বিরক্ত হচ্ছিলেন, আর বেহারাগুলো যেন অন্তর দিয়ে সেই সুবাসটুকুই লেহন করছিল, আর ভাবছিল ডাব 4টে পালকির বাঁকে বেঁধে নিলেই বা ক্ষতি কি ছিল। তবু তো কেষ্টর জীবের ভোগে লাগত। অন্যমনস্ক হয়ে বোধহয় ঝিমিয়ে এসেছিল তারা। হঠাৎ চমকে উঠল কর্তার হাঁকে। পালকি থেকে মুখ বাড়িয়ে রামকালী হাঁকছেন, ওরে বাবা সকল, ঘুমিয়ে পড়িস নে, একটু পা চালা। কথাটা শেষ করেই হঠাৎ সুর ফেরতা ধরলেন কবরেজ, এই দাঁড়া দাঁড়া, আস্তে কর, পেছনে হঠাৎ যেন আর একটা পালকির শব্দ পাচ্ছি। 4 বেহারার 8খানা পা থমকে দাঁড়ালো। হ্যাঁ, শব্দ একটা আসছে বটে পিছন থেকে, হঠাৎই আসছে। আওয়াজটা ক্রমশই স্পষ্ট হচ্ছে। প্রধান বেহারা গদাই ভুইমালি পালকির বাগ থেকে ঘাড় সরিয়ে পিছন সড়কের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, আজ্ঞে কর্তামশাই, নির্যশ বলেছেন বটে, পালকি একটা আসছে, মনে নিচ্ছে কোনো বিয়ের বর আসছে। বিয়ের বর? রামকালী পালকি থেকে গলাটা আরও একটু বাড়িয়ে এবং সে গলার স্বরটাকে অনেকখানি বাড়িয়ে বলেন, বিয়ের বর? এ খবরটা আবার চট করে কে দিয়ে গেল তোকে? গদাই ভুইমালি মাথা চুলকে বলে, পালকির কপাটে হলুদ ছোপানো ন্যাকড়া ঝুলছে দেখতে পাচ্ছি কর্তা, বেড়াগুলোর পরনে লাল ছোপ খেটে। খেটেটা হচ্ছে ধুতির সংক্ষিপ্ত সংস্করণ। আরও অনেক শ্রমজীবীদের মতো পালকি বেহারাদেরও পুরো ধুতি পরা চলে না, জোটেই বা কই। ছালার মতো মোটা 7 হাতি খেটেই তাদের জাতীয় পোশাক। লোকের বাড়ি কাজে কর্মে বিয়ে পৈতে লাল রঙের ছোপানো ওই ধুতি মাঝে মাঝে তাদের জোটে। এতে সুবিধেটা খুব, মাস 3-4 খার না কেচে চালানো যায়। লাল হলুদ রংটাই শুধু নয়, ক্রমশ মানুষগুলো স্পষ্ট হচ্ছে।
গদাই আরও একটা উৎফুল্ল আবিষ্কার করে। পশ্চাতে গো গাড়িও আসছে কর্তা, বলদের গলার ঘণ্টি শুনতে পাচ্ছি। এ আর বরযাত্রী না হয়ে যায় না, এদিকেই কোথাও ওই পাশের গাড় সড়ক দিয়ে বেরিয়েছে। পালকি নামা, গম্ভীর কণ্ঠে হুকুম করেন রামকালী। দেখা দরকার প্রকৃত ঘটনা গদাইয়ের আন্দাজ অনুযায়ী কিনা, আর এও জানা দরকার যদি সত্যি তাই হয়, কে এমন দুর্বিনীত আছে তার গ্রামে যে ব্যক্তি মেয়ের বিয়ে দিতে বসেছে অথচ রামকালীকে জানায়নি। আর এ গ্রামের যদি নাও হয়, খোঁজ নেওয়াও চাই গ্রামের ওপর দিয়ে বরযাত্রী নিয়ে যাচ্ছে কোথায়। রামকালীর মনে যাই থাক, বেহারাগুলো একটুখানির জন্যেও বাঁচল। একটা পাকুড় গাছতলায় পালকি নামিয়ে খানিক তফাতে গিয়ে কাঁধের গামছা ঘুরিয়ে বাতাস খেতে লাগলো। কর্তামশাইয়ের চোখের সামনে তো আর বাতাস খাওয়া চলে না। কিছুক্ষণ পরেই দূরবর্তী পালকি অদূরবর্তী এবং ক্রমশ নিকটবর্তী হলো। রামকালী বেরিয়ে পড়ে, কাঁধের মটকার চাদরখানা গুছিয়ে কাঁধে ফেলে রাজোচিত ভঙ্গিতে দাঁড়িয়ে জলদ গম্ভীর কণ্ঠে হাঁক দিলেন, কে যায়? পালকি থামল। না থেমে এগিয়ে যাবার সাধ্য কার আছে এই কণ্ঠকে উপেক্ষা করে? পালকি থামল। বর আর বরকর্তা এতে সমাসীন। বরকর্তার সঙ্গে সঙ্গে কিশোর বরটিও সভয়ে একটু মুখ বাড়ালো। ওই দীর্ঘকায় গৌরকান্তি পুরুষ মাটিতে নেমে দাঁড়িয়ে। অতএব কে পালকি চড়ে বসে থাকতে পারে তার সামনে? সে পালকি থেকেও নামলেন বরকর্তা। করজোড়ে বললেন, আপনি আজ্ঞে। রামকালীর কিন্তু তখন ভুরু কুঁচকেছে। তীক্ষ্ণ দৃষ্টির সরসন্ধান চলছে পালকির মধ্যে। তবু অভ্যাসবশতই দুই হাত তুলে প্রতি নমস্কারের ভঙ্গিতে বললেন, আমি রামকালী চাটুর্যে। রামকালী চাটুর্যে? ভদ্র সন্তান বিহ্বল হয়ে না আত্মগত না প্রশ্নসূচক কেমন যেন আলগাভাবে উচ্চারণ করলেন, কোবরেজ? হ্যাঁ, ছেলেটির কপালে চন্দন দেখলাম, মনে হলো বিবাহ নাকি। সে ভদ্রলোক রামকালীর চাইতে বয়সে ছোট না হলেও বিনয়ে কীটাণুকীটের মতো ছোট হয়ে পায়ের ধুলো নিয়ে বলেন, আগে হ্যাঁ। ও কি পরম ভাগ্য আমার যে এই শুভযাত্রায় আপনার দর্শন পেলাম। রামকালীর দৃষ্টির সেই সরসন্ধান বন্ধ হলো না, তবু মৃদু হেসে বললেন, চেনে না আমায়? আহা হা, আপনাকে চেনেন না এ তল্লাটে এমন অভাগা কে আছে? তবে নাকি চাক্ষুষ দর্শনের সৌভাগ্য ইতিপূর্বে হয়নি। রাজু বেরিয়ে এসে পায়ের ধুলো নাও। থাক থাক, বিয়ের বর। রামকালী স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আপনার পুত্র? আগে না, ভ্রাতুষ্পুত্র। পুত্র আমার কনিষ্ঠ সহোদরের। সে আছে পেছনে, গো জানে। আরও সব আত্মকুটুম্ব আসছেন তো। কন্যাটি কোথাকার? আগে এই যে পাটমহলের লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী? রামকালী যেন সহসা সচেতন হলেন। তাই নাকি? আপনারা কোথাকার? আপনার ঠাকুরের নাম? আমরা বলাগড়ের। ঠাকুরের নাম ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায়। পিতামহের নাম ঈশ্বর গুণধর মুখোপাধ্যায়। আমার নাম? থাক, আপনার নামে প্রয়োজন নেই। তাহলে আপনারা মুখোটি কুলিন? তা হাবভাব এমন যজমেনে ভট্টাচার্যের মতন কেন? কিন্তু সে যাক, দুটো কথা আছে আপনার সঙ্গে।
বর নিয়ে বেরিয়েছেন কখন? যজমেনে ভট্টাচার্য শব্দটায় ঈষৎ ক্ষুব্ধ হয়ে পাত্রের জ্যাঠা গম্ভীরভাবে বলেন, আভ্যদায়িক শ্রাদ্ধের পর। সে তো বুঝলাম, কিন্তু সেটা কত বেলায়? এই 1 প্রহরটাক আগে হবে। পাত্রের কপালের ওই চন্দন রেখা কি সেই তখনকারই নাকি? চন্দন রেখা? এ আবার কেমন প্রশ্ন? পাত্রের জ্যাঠা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু পাত্রের কপালের চন্দন রেখাঙ্কনের কাল নির্ণয়ের মতো এমন অদ্ভুত প্রশ্নের জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না। তাই অবোধের মতো বলেন, কি বলছেন? বলছি, ছেলের কপালে এই যে চন্দন পরানো হয়েছে, ওটা কি সেই যাত্রাকালেই? আগে হ্যাঁ, তা তো নিশ্চয়ই। পাত্রের জ্যাঠা সোৎসাহে বলেন, যাত্রাকালে মেয়েরা যেমন পরিয়ে দেয় তেমনই দেওয়া হয়েছে। আমাদের বাড়ির মেয়েদের বুঝলেন কি না, এসব ব্যাপারে খুব নাম ডাক আছে। পাড়া থেকে ডাকতে আসে পিঁড়ি আলপনা দিতে, স্ত্রী গড়তে, বর কনে সাজাতে। রামকালী ওই পালকির দিকে তাকাতে তাকাতে আবার কেমন অন্যমনা হয়ে পড়েছিলেন। ইত্যবসরে পশ্চাৎবর্তী গরুর গাড়ি দুখানা এসে পড়েছে। পালকি নামানো এবং অপর এক পালকির আরোহীর সঙ্গে বাক্য বিন্যাসের ব্যাপার দেখে ঈষৎ ঘাবড়ে গিয়ে বরের বাপও নেমে এসে দাঁড়িয়েছেন। অন্যমনা রামকালী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাঢ়স্বরে বলেন, আমি আপনাকে একটি অনুরোধ করছি মুখুজ্জে মশাই, আপনি যাত্রা স্থগিত করুন। যাত্রা স্থগিত করুন? বিবাহযাত্রা? হাঁ করে তাকিয়ে থাকেন বরের জ্যাঠা আর বরের বাপ। লোকটা পাগল না শয়তান, না কনের বাড়ির সঙ্গে গভীরতম কোনো শত্রুতা আছে? ওদিকে ঘাম ছুটে যাচ্ছে বেহারাদের, রোদ্দুরটা অসহনীয় হয়ে উঠেছে। দু পালকির বেহারারা অদূরে দাঁড়িয়ে পরস্পর বাক্য বিনিময় করে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করতে ঘন ঘন এদিকে তাকাচ্ছে কখন পালকি তোলার ডাক পড়ে। ব্যাপারটা যে একটা কিছু হচ্ছে এ অনুমান করে ইত্যবসরে গরুর গাড়ি থেকে এক ব্যক্তি লাফিয়ে নেমে পড়েছেন, যিনি হচ্ছেন বরের পিসে। গাড়ির ছইয়ের মধ্যে গলদঘর্ম হয়ে আস্তে আস্তে এমনিতেই মেজাজ তার চড়ে উঠেছিল। নেমেই যাত্রা স্থগিতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কে মশাই আপনি? ভাঙচি দেবার আর জায়গা খুঁজে পাননি? যাত্রা করে বর বেরিয়েছে, পথের মাঝখানে দাঁড় করিয়ে ভাঙচি দিচ্ছেন? মুখুজ্জে ভ্রাতৃদ্বয় ভগ্নিপতির এহেন দুর্বিনয়ে বিচলিত হয়ে তাড়াতাড়ি বলে ওঠেন, আহ, গাঙ্গুলি মশাই, কাকে কি বলছেন? ইনি কে তা জানেন? জানতে চাইনে মুখুজ্জে, থামো তুমি। যে ব্যক্তি এহেন অর্বাচীনের ন্যায় কথা কয়, চোপড়াও। হঠাৎ যেন ঘুমন্ত বাঘ জেগে উঠে গর্জে উঠল, চোপড়াও বামুনের ঘরের কুষ্মাণ্ড। মুখুজ্জে চেঁচিয়ে উঠল বাঘের পর খ্যাকশিয়াল, দাঁড়িয়ে অপমানিত হবার জন্যে তোমার ছেলের বিয়ের বরযাত্রীর হয়ে আসিনি। এটি বোধ হয় তোমার কোনো বড় কুটুম্ব, তাই একে নিয়েই বিয়ে দেওয়া ওগে, আমি চললাম। আহা হা, করেন কি গাঙ্গুলি মশাই? ইনি হচ্ছেন আমাদের 7খানা গায়ের মাথা, কবিরাজ চাটুর্যে মশাই। অবশ্যই অনিবার্য কোনো কারণে ইনি যাত্রা স্থগিতের আদেশ। কবরেজ চাটুর্যে? গাঙ্গুলির কাছার কাপড় আলগা হয়ে পড়ে। তিনি সহসা আধ বিঘতটাক জিভ বার করে সে জিভ দাঁতে কেটে 2 হাতে কান মলে বয়সের মর্যাদা ভুলে প্রণাম করে বসেন।
রামকালী প্রণামরতের প্রতি দৃকপাত মাত্র না করে সমান স্থৈর্যের সঙ্গে বলেন, হ্যাঁ, অনিবার্য কারণেই বলছি মুখুজ্জে মশাই, যাত্রা স্থগিত রাখুন, নইলে অকারণে আপনার পুত্রের বিবাহ যাত্রা স্থগিত রাখতে বলবো এমন অর্বাচীন সত্যিই আমি নই। বড় মুখুজ্জে দুহাত কষলে বলেন, আজ্ঞে তার বলতে মানে লক্ষ্মীকান্তবাবুর বংশে কোনো দোষ? মুখুজ্জে মশাই, অনুগ্রহ করে আমাকে অত ইতর ভাববেন না। আমি বলছি, পুত্রের বিয়ে দিতে গিয়ে আপনি বিপদে পড়বেন। আপনার পুত্র অসুস্থ। পুত্র অসুস্থ? এ আবার কি প্যাচের কথা? এ যে ঠিক সমুদ্রের দিক থেকে পাথর ছুটে আসা। এ পাথরের আশঙ্কা তো ছিল না। কন্যাপক্ষে কোনো গোলমাল আছে এবং ইনি অবশ্যই কন্যাপক্ষের কোনো বিশেষ হিতৈষী, এইটাই ভাবছিলেন মুখুজ্জেরা, যেটা স্বাভাবিক। তা নয়, পথের মাঝখানে আটকে এ কি উল্টো চাপ। পুত্র অসুস্থ বলেন কি কবিরাজ মশাই? এ যে একটা অসম্ভব কথা বলছেন। অমন সুস্থ সতেজ পুত্র আমার, উপবাসে ও মধ্যাহ্নকালের উত্তাপে বোধ করি ঈষৎ শুষ্ক দেখাচ্ছে। ছোট মুখুজ্জে কাতরভাবে বলেন, না, শুষ্ক দেখাচ্ছে না। রামকালী জলদ গম্ভীর স্বরে বলেন, বরং বিপরীত, রীতিমতো রসস্থই দেখাচ্ছে। লক্ষ্য করলেই টের পাবেন। আমি গোড়াতেই লক্ষ্য করেছিলাম এবং আপনাকে নিবৃত্ত করবার সংকল্প নিয়েই আটকেছি। ছেলেটির চেহারায় আমি শিরোশুলি সান্নিপাতিকের লক্ষণ দেখতে পাচ্ছি। বিবাহ সভায় নিয়ে গিয়ে সংকটে পড়বেন। বাড়ি ফিরে যান, কন্যার বাড়িতে সংবাদ দিন। বরের পিসে পূর্ব বিনয় ভুলে গিয়ে রুখে ওঠেন, ভেলা ঝামেলা করলে তো দেখছি আজ বিবাহ, রাত্রির প্রথম প্রহরের লগ্ন। এখন ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আর কন্যাপক্ষকে সংবাদ দেব পাত্র অসুস্থ। এ কি ছেলের হাতের মোয়া নাকি? বুঝতে পারছি আপনি কন্যাপক্ষের একজন মস্ত হিতৈষী। রামকালীর গৌর মুখ রোদের তাতে এমনিতেই লাল টকটকে হয়ে উঠেছিল, এবার আগুনের মতো গনগনে দেখালো। তবু উত্তেজিত হলেন না। সতাচ্ছিল্যে গাঙ্গুলির প্রতি একটা কটাক্ষপাত করে বললেন, হ্যাঁ, ঠিক বলেছেন, বিশেষ হিতৈষী। লক্ষ্মীকান্ত বাড়ুজ্জে মশাই আমার মাতুলের সতীর্থ পিতৃতুল্য। তার পৌত্রীটি যে বিবাহ রাত্রেই বিধবা হয়, এটা আমার অভিপ্রেত হতে পারে না। নির্মল নির্মেঘ আকাশ থেকে যেন বজ্রপাত ঘটল। এ কি সর্বনেশে অলক্ষণের কথা? এ কি অভিশাপ না অপ্রকৃতিস্থ মস্তিষ্কের প্রলাপ? মুখুজ্জেরা গলার পইতে হাতে জড়িয়ে হাঁ হাঁ করে উঠলেন। রামকালী নিবাত নিষ্কম্প দীপশিখা, কঠিন হৃদয়ে বিচারক অপরাধীর প্রতি মৃত্যুদণ্ডাদেশ দিয়েও যেমন স্থির থাকে, তেমনি অচল অটল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অভিশাপ দেওয়া হলো না। পইতে হাত থেকে ছেড়ে মুখুজ্জেরা কেঁদে উঠলেন। এ কি বলছেন গোবরেজ মশাই? কি করব বলুন? আমি মুখের উপর স্পষ্ট বলতে চাইনি, আপনারাই বলালেন। শুনুন, যদি হিত চান, এখনো পুত্রকে তার জননীর কাছে নিয়ে যান। স্পষ্ট দেখতে পাচ্ছি স্বয়ং কাল ওর শিয়রে দাঁড়িয়ে। আর বেশি বাক্য ব্যয়ে সময়ের অপচয় করবেন না। তাছাড়া
আপনারা উচ্চাটন হলে পুত্র বিফল হবে। কিন্তু মুখুজ্জেরাও তো রক্ত মাংসের মানুষ, ওদেরও বিশ্বাস অবিশ্বাস দিয়ে তৈরি মন। যে ছেলে পালকির মধ্যে দিব্যি বসে রয়েছে, মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখেও নিচ্ছে কি হচ্ছে এখানে, যার কপালে এখনো চন্দনের রেখা জলজল করছে আর গলার মালা থেকে সুগন্ধ বিকিরণ করছে, সামান্য একটা মানুষের কথায় বিশ্বাস করে বসবেন যে ছেলের শিয়রে সমন দাঁড়িয়ে? আর সেই কথায় বিশ্বাস করে একটা নিরীহ ভদ্রলোককে মরণান্তক সর্বনাশের গহ্বরে নিক্ষেপ করে মূঢ়ের মতো যাত্রা করা বর নিয়ে ফিরে যাবেন? বাড়ুজ্যেদের হবে কি? কন্যা ভ্রষ্টালগ্না হওয়া মৃত্যুর চাইতে কি কিছু কম? না, এ অসম্ভব। নিশ্চয় এ কোনো চক্রান্ত। হয় এই চাটুর্যের সঙ্গে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের ঘোরতর কোনো শত্রুতা আছে, নচেৎ এই লোকটা আদৌ কোবরের চাটুর্যেই নয়, কোনো খ্যাপাটে বামুন। তবু এই ব্যক্তিত্বের প্রভাবের সামনে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আর সন্তানের সম্পর্কে অত বড় অভিশাপ সদৃশ বাণী। ছোট মুখুজ্জে একবার অদূরবর্তী পালকির দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস বক্ষে বলেন, আমি তো রোগের কোনো লক্ষণ দেখছি না কবরেজ মশাই। রামকালী একটু বিষাদব্যঞ্জক হাসি হাসেন। তা দেখতে পেলে তো আমার সঙ্গে আপনার কোনো প্রভেদ থাকতো না মুখুজ্জে মশাই। আসুন, এদিকে সরে আসুন। দেখছেন তাকিয়ে ছেলের ললাটে ওই চন্দন রেখা, সদ্য চন্দনের মতো আর্দ্র, অথচ বলছেন 1 প্রহরকাল আগে চন্দন পরানো হয়েছে। তাহলে সে চন্দন এতক্ষণে শুকিয়ে খড়ি হয়ে যাবার কথা হয়নি, কারণ চোরা সান্নিপাতিকে সর্বশরীর রসস্থ হয়ে উঠেছে। এই কথা হঠাৎ পাত্রের জ্যাঠা হেসে ওঠেন। কবিরাজ মশাই, খুব সম্ভব পথশ্রমে আপনি কিছু অধিক ক্লান্ত, তাই লক্ষণ নির্ণয়ে ভুল করছেন। গ্রীষ্মকালে ঘর্ম নির্গমের দরুন চন্দন শুকিয়ে উঠবার অবকাশ পায়নি, এই তো কথা। ওহে বেহারারা, চলো চলো, পালকি ওঠাও, শুভযাত্রায় একই বিপত্তি। লক্ষণ নির্ণয়ে ভুল করেছেন রামকালী। রামকালীর নিজেরই মাথার শিরা ফেটে যাবে নাকি? একবার নিজের পালকির দিকে অগ্রসর হতে উদ্যত হলেন রামকালী, কিন্তু আবার কি ভেবে থমকে দাঁড়িয়ে আরও ভারী গলায় বললেন, শুনুন মুখুজ্জে মশাই, রামকালী চাটুর্যের লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছে এ কথা যদি অন্য কোনো ক্ষেত্রে উচ্চারণ করতেন, সে ঔদ্ধত্যের সমুচিত উত্তর পেতেন। কিন্তু এখন আপনার সংকট সময়, ওদিকে বাড়ুজ্যেরাও বিপন্ন, তাই মার্জনা পেয়ে গেলেন। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের বাড়ি এখনই সংবাদ দেওয়া প্রয়োজন, এবং সে কাজ আমাকেই করতে হবে। প্রয়োজন হলে পালকি ছেড়ে দিয়ে ঘোড়া নিতে হবে। তবে আপনাকে শেষ সাবধানের কথা জানিয়ে যাচ্ছি। ছেলেটির মাথার শিরা ছিঁড়ে ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। চোখের শিরার রং এবং রগের শিরার স্ফীতির দিকে লক্ষ্য করলে আপনিও ধরতে পারবেন। মনে হচ্ছে খানিক বাদেই বিকার শুরু হবে। জানানো আমার কর্তব্য বলেই জানিয়ে দিলাম। বলছিলেন না লক্ষণ নির্ণয়ে ভুল? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রামকালী কোবরেজের বিচারে যেন ভুলই হয়ে থাকে। রোদের ঘামকে কালঘাম ভাবার ভ্রান্তি তার হয়েছে, এই যেন হয়। আর কি বলবো। আচ্ছা, নমস্কার। ওরে গদাই, তোল পালকি, পা চালিয়ে একবার বসিরের ওখানে চল দিকি,
ঘোড়াটাকে নিতে হবে। পালকি চলতে শুরু করেছে। হঠাৎ ছুটে এলেন ছোট মুখুজ্জে। প্রায় ডু করে কেঁদে চিৎকার করে উঠলেন, কবরেজ মশাই, এত বড় সর্বনাশের কথা বললেন, যদি তো একটু ওষুধ দিলেন না। রামকালী গম্ভীর বিষণ্ণভাবে হাতটা একটু নেড়ে সে হাত কপালে ঠেকিয়ে বললেন, দেবার হলে আপনাকে বলতে হতো না, আমি নিজেই দিতাম, কিন্তু এখন আর স্বয়ং ধন্বন্তরীর বাবারও সাধ্য নেই। ও পালকিতে তখন বড় মুখুজ্জে উঠে পড়ে বিরক্তভাবে বলে ওঠেন, দুর্গা দুর্গা, যত সব বিঘ্ন! যাত্রাকালে কার মুখ দেখে বেরোনো হয়েছিল, কোথা থেকে এক উৎপাত জুটে! এই রাজু, অমন ঢুলছিস কেন? গরমে কষ্ট হচ্ছে? রাজু রক্তবর্ণ দুটি চোখ মেলে বলে, না জ্যাঠামশাই, শুধু বড্ড শীত করছে।